স্রোতের জন্য স্যুপ বানাতে গিয়ে এবার সার্থক নিজের হাত পুড়িয়ে বসলো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। রুচি হারিয়ে স্রোত যখন কোনো কিছুই খেতে পারছে না, ঠিক সেই সময় স্রোতের জন্য ডক্টরের রেকমেন্ডেশনে যখন স্যুপ বানাতে যায় সার্থক, ঠিক সেই সময় সার্থককে পিসিমণি বলতে থাকে যে হ্যাঁ রে সার্থক, তোর কি মনে হয় যে তোর এই পিসিমণির কি চুলগুলো বাতাসে পেকেছে বলতো, যে তোর পিসিমণি সামান্য একটা স্যুপ রান্না করতে পারবে না তোর বউয়ের জন্য? মানছি যে তুই তোর বউকে এই অসুস্থতার মধ্যে স্পেশাল কিছু খাওয়ানোর চেষ্টা করছিস, কিন্তু তাই বলে তুই নিজের হাতে যদি বানাতে যাস, তুই তো সেরকম কোনো কাজ কোনোদিনও করিসনি বাবু। তুই আমার কথাটা বোঝার চেষ্টা কর, তুই আমাকে দিয়ে আমি আমার মতো করে চেষ্টা করে ওর জন্য মজাদার স্যুপ তৈরি করে দিচ্ছি, তুই প্লিজ এরকম করিস না বাবু, লক্ষ্মী শোন আমার কথাটা শোন। তখন সার্থক বলতে থাকে যে দেখো পিসিমণি, অনেক কিছু বানিয়ে তো তুমি চেষ্টা করলে, কিন্তু কোনো কিছুই তো স্রোতের মুখে তোলাতে পারোনি, পেরেছো? তাহলে আমাকে এবার আমার মতো করে ট্রাই করতে দাও, কারণ আর যাই হোক না কেন মেয়েটা যথেষ্ট পরিমাণে অসুস্থ এবং দুর্বল হয়ে পড়েছে। তাই এরকম করে যদি ও না খেয়ে বসে থাকে, ওর জেদেই অবশিষ্ট থাকে, তাহলে তুমি ভাবতে পারছো যে ও কতটা অসুস্থ হয়ে পড়ে তখন তো ও বিছানা থেকেই উঠতে পারবে না, তখন কি করবে বলো তো? তার থেকে বরঞ্চ ভালো যে আমাকে আমার মতো করে একটু ট্রাই করে দেখতে দাও। ওদিকে আয়শা বলতে থাকে যে আচ্ছা মা, তুমি কি বলো তো, তুমি বুঝতে পারছো না যে দাদা ভাই বউকে ইমপ্রেস করার জন্য নিজে থেকে কিছু স্পেশাল বানানোর চেষ্টা করছে, ওকে ওর মতো করে বানাতে দাও না। তখন সার্থক বলতে থাকে যে তোরা আমার লেগ পুল করার চেষ্টা করছিস তো করতে থাক, তাতে আমার কোনো কিছু যায় আসে না, কিন্তু তার সত্ত্বেও স্রোত যাতে কিছু অন্তত মুখে তুলে তার জন্য আমি শেফে পরিণত হতেও রাজি আছি। ওদিকে এই কথা বলা মাত্র আয়শা স্রোতের কাছে গিয়ে বলতে থাকে যে স্রোত, তোকে বলতে হবে ভাই, তোর ভাগ্য বলতে হবে, নয়তো বা এরকম স্বামী কজনের কপালেই বা জোটে বলতো, যে তোর এই অসুস্থতার জন্য তোকে খাওয়ানোর জন্য তোর বর নিজের প্রফেশন চেঞ্জ করে এখন শেফে পরিণত হয়েছে। তখন স্রোত বলতে থাকে যে স্যার তো কোনোদিনও এরকম কোনো কাজ করেনি, এখন যদি তার হাতটা পড়ে যায় তখন কি হবে? তোরা একটু গিয়ে আটকান না, তোর এরকম করছিস কেন বলতো? আর আমি যদি এখন খাট থেকে নেমে পড়ি তাহলে তার সার্থক স্যার আমাকে কোনো মতেই রক্ষে দিবে না। ওদিকে এই কথা বলা মাত্র সার্থক স্যুপ বানাতে গিয়ে যখন হাত পুড়িয়ে বসে, ঠিক সেই সময় সার্থকের পিসিমণি বলতে থাকে যে দেখেছিস তো, আমি তোকে বলেছিলাম না, বারণ করেছিলাম বারবার করে যে তুই নিজে থেকে কোনো কিছু বানানোর জন্য এরকম করে চেষ্টা করিস না, কারণ তোর দ্বারা কিছু হবে না তো ঠিকই, কিন্তু হাত পা পোড়াবে কি? ওই সেটাই হলো। তখন সার্থকের বাবা বলতে থাকে যে শোন সীমা, তুই শুধু শুধু এতটা টেনশন করছিস, ছেলেটা যখন এত শখ করে নিজের বইয়ের জন্য কিছু বানানোর চেষ্টা করছে, ওকে ওর মতো করে বানাতে দে না। কী হয়েছে, সামান্য একটু হাতই তো পড়েছে, বইয়ের জন্য কিছু বানাতে গেলে এরকম একটু একটু হয়, ও তো অভ্যেস নেই তাই না, একটু একটু করে অভ্যেস হয়ে যাবে। ওদিকে এই কথা বলা মাত্র সার্থক অবশেষে সেই স্যুপটা বানাতে সফল হয় এবং স্রোতকে নিয়ে যখন খাওয়ায়, ঠিক সেই সময় স্রোত বলতে থাকে যে সত্যকার অর্থে সার্থক স্যার, আপনি আমার জন্য এতটা করবেন আমি সেটা কল্পনাও করিনি। আর সত্যি বলতে আমি হয়তো বা যদি আজকে অসুস্থ না হতাম তাহলে হয়তো বা সার্থক স্যারের ভিন্ন কোনো রূপও আমার চোখে ধরা পড়তো না, তাই না স্যার? তখন এই কথা বলার মতো সার্থক বলতে থাকে যে দেখো স্রোত, আমি আমার প্রিয়জনদের জন্য সব কিছু করতে রাজি আছি, আর তুমিও এখন আমার প্রিয়জনদের লিস্টের মধ্যে অন্যতম একজন, তাই তোমার জন্য আমি এটুকু তো অন্তত করতেই পারি। তখন স্রোত সার্থককে বলতে থাকে যে তাহলে আপনি আপনার হাত দেখান। তখন সার্থক বলতে থাকে যে আমার হাত দেখে কী করবে বলো তো? তখন স্রোত সার্থককে ওর পোড়া জায়গায় মলম লাগিয়ে বলতে থাকে যে আপনি আমার জন্য এত কিছু করলেন, এত কষ্ট পোহালেন, তাহলে আমি আপনাকে এতটুকু আপনার পোড়া জায়গায় মলম লাগিয়ে আপনাকে সুস্থ করার জন্য এতটুকু অন্তত করতেই পারি। স্যার আমি ওয়াইফ হিসেবে আপনার জন্য এতটুকু যদি না করি তাহলে কীরকম হয় বলুন তো? তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।